যখন পানির প্রয়োজন হয় তখন রাখে আটকিয়ে, আর যখন দরকার নেই তখন দেয় ভাসিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বুঝতেই পারছেন কেন এবং কাদের কথা বলছি। প্রতি বছর যখন আমরা বন্যার কথা শুনি ভাবি তখন এ তো প্রকৃতির খেলা, কিন্তু সবসময় কি প্রকৃতির খেলা, নাকি এর পেছনে লুকিয়ে থাকে প্রতিবেশী দেশের আজব খেলা? কিছুদিন আগেই ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ঘটনাটি আলোচনায় এসেছে। দীর্ঘ ৩১ বছর পর ২১শে আগস্ট বাঁধের ৩টি গেট খুলে দেওয়া হয়। গোমতী ও ফেনী নদীর পানি উপচে পড়ে। জমির পর জমি জলমগ্ন, কৃষকের মাথায় হাত। বাঁধ খুলে দেওয়ার কারণে আমরা বারবার ভেসে যাচ্ছি, অথচ কেউ কোনো দায়ভার নিতে চাচ্ছে না। প্রকৃতির উপর ভার দিয়ে হাত ধুয়ে ফেলা যায়, কিন্তু প্রতিবেশী দেশের অদূরদর্শী কর্মকাণ্ড কি মেনে নেওয়া যায়? যাই হোক, একটি বন্যা একটি জনগোষ্ঠীকে নিঃস্ব করে দিতে পারে, সেখানকার মানুষের জান মাল সব কেড়ে নিতে পারে। এমনই একটি সত্য ঘটনা অবলম্বনে ইন্ডিয়ার কেরালাতে ঘটে যাওয়া বন্যা নিয়ে 2018 মুভিটি এক্সপ্লেন করব আজ। সময়টি ছিল 2018 জুলাইয়ের 21। মুভিটি শুরু হয় একটি পুলিশ স্টেশনের দৃশ্য দিয়ে। পুলিশ স্টেশনে একজন পুলিশ অফিসারের রুমে চিচি নামের মহিলা কনস্টেবল এসে জিজ্ঞেস করে, স্যার আপনি কি ব্যস্ত? সেখানে চিচি পুলিশ অফিসারকে তার বান্ধবীর ছেলে অনুপের বিষয়ে কথা বলতে দেখা যায়। অনুপকে সাহায্য করার জন্য অনুরোধ করতে দেখা যায়। পুলিশ অফিসার এতে রেগে গিয়ে চিচিকে বলে তার পক্ষে অনুপকে সাহায্য করা সম্ভব নয়। এরপরে এই বিষয়ে যেন তাকে আর কোনো কিছু বলা না হয়। এরপরে থানার বাহিরে ওয়েটিং সিটে দুজন ছেলেকে বসে থাকতে দেখা যায়। ছেলে দুটি ছিল অনুপ এবং তার বন্ধু অ্যালেক্স। অনুপ হলো এই মুভির একজন গুরুত্বপূর্ণ প্রধান চরিত্র। তিনি এক্স মিলিটারি অফিসার। সে চাকরি ছেড়ে দিয়ে দুবাই যেতে চায়। এজন্য তার পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন, আর এজন্যই সে এখানে এসেছে। এরপরে আমরা দেখতে পাই চিচি অনুপকে সান্ত্বনা দিয়ে বলছিল এ বিষয়ে চিন্তা না করতে, আর এই কাজটি হয়ে যাবে। তিনি আরও বলেন অনুপের জন্য যে মেয়েটি দেখেছে তারা অনুপকে দেখতে আসবে। এবার অনুপ যেন কোনো গণ্ডগোল না করে। এরপর অনুপ এবং তার বন্ধু অ্যালেক্স সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা একজন কাকুকে দেখতে পাই, যে মূলত চোখে দেখতে পায় না এবং কানেও কিছুটা কম শোনে, আর ছোট একটি মুদির দোকান আছে। কাকু রেডিও শুনছিল। ঠিক তখনই অনুপ তার দোকানে এসে হাজির হয় এবং একটি ছোট ছেলেকে বলছিল নিম্বু সোডা দিতে। একথা শুনে কাকু বুঝতে পেরে গিয়েছিল যে অনুপ চলে এসেছে, আর অনুপকে বলছিল যে আজকে ছোট ছেলেটি কাজে আসেনি, তাই তোমাকেই নিম্বু সোডা বানিয়ে খেতে হবে। তখন অনুপ বলল, কি কাকা, আমি তোমাকে সাহায্য করতে আসি আর তুমি আমার সাথে মজা করো? আমি যখন দুবাই চলে যাব তখন তুমি বুঝবে আমার মর্ম। কথা শুনে কাকুর একটি মন খারাপ হয়ে গেল। বুঝতে পারা গেল যে এই দুনিয়াতে হয়তো কাকুর আপন বলতে শুধুমাত্র অনুপই রয়েছে। এরপরে অনুপ কাকুকে আশেপাশের দৃশ্যগুলো বলতে থাকে, এই যেমন আজকে আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে, আপনার প্রতিবেশী তার সন্তানদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে, আমাদের সাইমন ভাই স্কুলের ঘন্টাটি বাজানোর জন্য বারবার ঘড়িতে সময় দেখছিল, এবং স্কুলের টিচার স্কুটার চালিয়ে স্কুলে আসছিল, যেন তার স্কুটারে ব্রেক নেই, তার পায়েই ব্রেক। আর এইসব কথা কাকুও খুব মনোযোগ দিয়ে শুনছিল আর খুব আনন্দ করে অনুভব করছিল। এরপরে কাকু অনুপকে ডেকে বলে, বেটা তুমি রামেশকে তোমার ভিসার ব্যাপারটা বলো, ও তোমাকে এ বিষয়ে হেল্প করবে। তখন অনুপ রমেশ ভাইকে একটি ভয়েস মেসেজ পাঠায়। এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই রমেশ ভাই দুবাইতে বসে অনুপের এই ভয়েস মেসেজটি শুনছিল। ঠিক তখনই তার ফোনে একটি কল আসে, যেটা কিনা তার ওয়াইফের ফোন থেকে তার শ্বশুর করেছিল। রমেশ ভাইকে তার শ্বশুর বলছিল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি দেশে এসে ডিভোর্স পেপারে সিগনেচার করে দাও, আমার মেয়েকে মুক্ত করো। তখন রমেশ তার ওয়াইফের সাথে কথা বলতে চায়, কিন্তু তার শ্বশুর তাকে মিথ্যা কথা বলে যে তোমার ওয়াইফ তোমার সাথে কথা বলতে চায় না। কিন্তু তার ওয়াইফের চেহারা দেখে মোটেও মনে হচ্ছিল না যে রমেশের সাথে কথা বলতে চায় না বা ডিভোর্সের ব্যাপারে তার মতামত রয়েছে। হয়তো বাবার প্রেসারে সে রাজি হয়েছে। এর পরের দৃশ্যে একজন ট্রাক ড্রাইভারকে দেখানো হয়, যার নাম ছিল সেতুপাথী, যে মূলত একটু রকচটা স্বভাবের এবং একটু রাগী ও গম্ভীর।
সবসময় মুখ কালো করে রাখে। রাস্তার মাঝখানে একটি গাড়ি পার্ক করা ছিল, যেটা ছিল একটি মহিলা সাংবাদিকের। সেতুপাথী অনেকক্ষণ হর্ন দেওয়ার পরেও যখন কাউকে দেখছিল না, তখন সে তার ট্রাকটিকে পাশ কাটিয়ে নিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই তার ট্রাকের সাথে গাড়িটির লুকিং গ্লাস লেগে ভেঙে যায়। আর এই দৃশ্যটি ওই মহিলা সাংবাদিক দেখে ট্রাকটির পিছু করে এবং ট্রাকটিকে থামিয়ে সেতুপাথীকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করলো। তখন সেতুপাথী তাকে উত্তরে বলে যে তার কোনো অন্যায় নেই, রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করে রাখলে এমনটাই হবে। আমাকে জ্ঞান দিতে এসো না, তোমার কাজ তুমি করো, যাও ফটো এখান থেকে। এই কথা শুনে মহিলা সাংবাদিকটি একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপরে সিন শিফট হয়ে কিছু বাচ্চাদের দেখানো হয়, যারা মূলত খেলাধুলা করছিল। আর সেখান থেকে একটি বাচ্চা মেয়ে বলছিল, আরে বাপরে, আমার বাবা চলে এসেছে, আমি বাসায় যাই। একথা বলে মেয়েটি বাসায় যাওয়ার জন্য দৌড় দেয়। এ থেকে বোঝা যায় এটি সেতুপাথীর মেয়ে। এরপরে সেতুপাথী বাসায় চলে আসে এবং বাসায় এসে দেখতে পায় তার মেয়ে বই নিয়ে পড়ছে। এটি দেখে সেতুপাথী রেগে যায় এবং তার মেয়েকে বলে, তুই পড়ার নাটক কেন করছিস? তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না? তুই যে খেলছিলি সেটা আমি দেখিনি? তখন সেতুপাথীর মা তাকে বলে, তুই মা মরা মেয়েটির সাথে এরকম রাগ কেন করিস? ওর সাথে কি একটু ভালো করে কথা বলা যায় না? এরপরে সিন শিফট হয়ে আসে একটি সিনেমার শুটিংয়ের দৃশ্যে। সেখানে একটি পারফেক্ট সিন শ্যুট করার জন্য বারবার ফটোশ্যুট করা হচ্ছিল, কিন্তু এই ভাই সাহেব বারবার ভুল করছিল। ইনি এই মুভির আরও একজন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। ওনার নাম হলো নিক্সান। ওনার স্বপ্ন হচ্ছে খুব বড় একজন মডেল হওয়া। যাই হোক, তারপরে আরও কয়েকবার চেষ্টার ফলে পারফেক্ট শটটি নেওয়া হয়েছে। এরপরে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইকে চড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর তখন গার্লফ্রেন্ড তাকে বলছিল, তুমি আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবার সাথে কথা বলতে কবে আসছো? বাবা আমাকে বিয়ের জন্য প্রচণ্ড প্রেশার দিচ্ছে। কিন্তু নিক্সন বিভিন্ন তালবাহানা করে এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে, কারণ সে ভালোভাবে এখনও সেটেল হতে পারেনি। এরপরে সিন চেঞ্জ হয়ে পরিচয় হয় আমাদের আরেকজন লিড ক্যারেক্টার সাজির সাথে, যে কিনা আলাপপুর ইনফরমেশন সেন্টারের একজন অফিসার। সাজি ভিডিও কলে তার ওয়াইফ এবং তার মেয়ের সাথে কথা বলছিল। সে তাদেরকে বলছিল সকাল হওয়ার আগেই সে বাসায় পৌঁছে যাবে। একথা বলেই সাজি অফিস থেকে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই অফিসের ফোনে একটি কল আসে। তখন সাজি ফোনটি ধরে এবং বুঝতে পারে ফোনটি ছিল তার সিনিয়র অফিসারের। মাছ ধরতে গিয়ে যে 3 জন জেলে নিখোঁজ হয়েছে তার ব্যাপারে কি কোনো খোঁজ খবর নিয়েছো? আর এ বিষয়টি নিয়ে টিভিতে কি সব বলছে দেখো। এদেরকে দ্রুত রেস্কিউ করার ব্যবস্থা করো এবং আমাকে আপডেট দিতে থাকো। এবং নিউজে দেখাচ্ছিল সমুদ্রের সামনে ওই 3 জেলের পরিবার কান্নাকাটি করছিল এবং বলছিল যে সরকারিভাবে তাদেরকে উদ্ধার করার জন্য এখনও কোনো রেস্কিউ টিম আসেনি। এজন্য তাদেরই মধ্য থেকে কয়েকজন জেলেই গিয়েছে তাদের রেস্কিউ করার জন্য। যে ছেলেগুলো সমুদ্রের মাঝখানে ফেসে গিয়েছিল তারা মূলত মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে 3 দিন ধরে আটকা পড়েছিল। আর এই 3 জনের মধ্যে একজনের অবস্থা আধমরা হয়ে গিয়েছিল। তারা সাহায্যের জন্য খুব চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কোনো রকম সাহায্য পাচ্ছিল না। এরকম করতে করতে এক পর্যায়ে তারা যখন বাঁচার আশাটাই ছেড়ে দিয়েছিল, তখনই সেখানে হাজির হয় মুভির আরও 2টি অন্যতম লিড ক্যারেক্টার, যারা এদেরকে উদ্ধার করতে এসেছে। আর এই জেলে 2 জন ছিল বাপ বেটা। জেলের নাম ছিল উইনস্টন। উনি হচ্ছেন উইনস্টনের বাবা। এরপরে অনেক কষ্ট করে টান টান উত্তেজনার মধ্য দিয়ে উইনস্টন ও তার বাবা মিলে এই 3 জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এই উদ্ধার করার মাঝখানে তাদের যে অনেক বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়। আসলে মুভির এই দৃশ্যটি না দেখলে আমরা বুঝতেই পারতাম না যে জেলেদের জীবন কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। মাঝ সমুদ্রের মধ্যে যখন হঠাৎ করে ঝড় ওঠে, যখন সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ এসে তাদের উপর আছড়ে পড়ে, এইসব দুর্যোগ মোকাবেলা করে তারা আমাদের জন্য মাছ ধরে আনে।
পরে সিন শিফট হয়ে দেখা যায় মহিলা সাংবাদিক নূরা একটি হসপিটালে এসেছে, যেখানে তার মা ছোটোখাটো একটি দুর্ঘটনায় আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছে এবং হসপিটালে তার মার সাথে তার বাবাও রয়েছে। নূরা মূলত তার মাকে দেখতে এসেছে এবং তার বাবার জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছে। এগুলো সে তার বাবাকে দিয়ে সেখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছে, কারণ আজকে একটি খুব বড় নিউজ কভার করতে হবে, যেটা কিনা কেরালার ইডুকি নামক জায়গার ২৬ বছর পর পানির একটি বড় ড্রামের মুখ খোলা হবে। আর বিশাল এই ড্যামের শাটার ছিল মূলত ৩টি, আর প্রত্যেকটি শাটার আলাদা আলাদা সময় ওপেন করা হবে। আর এগুলো দেখার জন্য মানুষদের মধ্যে উত্তেজনাও ছিল খুব টান। আর এগুলোই মূলত নূরা কাভার করতে এসেছিল। দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় ২ সপ্তাহ আগে। পরিচয় করানো হয় একটি বাচ্চা ছেলে অভি এবং তার পরিবারের সাথে। অভি ছিল একজন স্পেশাল চাইল্ড। অভির স্কুলে যাওয়ার পথে সেই কাকুর দোকানটি পড়ে, আর সেই কাকুর দোকানে অনুপও ছিল, যেখানে অনুপ অভি সহ আরও অন্য বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিল। তারপরেই সেখানে আমাদের সাথে পরিচয় হয় মঞ্জুর সাথে। মঞ্জু অনুপকে বলছিল 1 প্যাকেট চকলেট দিতে, এর দাম জানতে চাচ্ছিল। তখন অনুপ বলে এটির দাম 200 টাকা, কিন্তু আপনার জন্য 20 টাকা ডিসকাউন্টে দিয়ে 180 টাকা। তখন কাকু অনুপকে জিজ্ঞেস করে মেয়েটি কে ছিল রে? অনুপ বলে কি জানি কাকা, হয়তো এলাকায় নতুন এসেছে। কাকু হেসে বলছিল যে এটি কি সেই দিলওয়ালি মেয়েটি নাকি? তখন অনুপ বলছে আরে না কাকা, কি যে বলো না। এর পরের দৃশ্যে একটি ক্লাসের প্রিন্সিপালের সাথে মঞ্জুকে দেখা যায়। মূলত মঞ্জু সেখানে স্কুল টিচার হিসেবে নতুন জয়েন করেছে, আর প্রিন্সিপাল ছাত্রদের সাথে তার পরিচয় করিয়ে দিচ্ছে। প্রিন্সিপাল এটিও বলছিল যে বাচ্চারা খুবই দুষ্টু, ওদেরকে সামলানো খুব কঠিন, তবে আমার মনে হয় এবার ওদেরকে তুমি সামলাতে পারবে। আর ঠিক তখনই সেই ক্লাসের ছাদের একটি টাইলস ভেঙে পড়ে যায়, আর এই টাইলসটি ঠিক করার জন্য অনুপ সেখানে এসে বুঝতে পারে যে এটিই সেই দিলওয়ালি মেয়ে যে তাকে দেখতে এসেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নিকজান নামে সেই ছেলেটিকে, যে বাসায় আসে, আর ছোট মেয়েটি তাকে জিজ্ঞেস করে চাচ্চু বাসায় আসতে এত লেট কেন হয়েছে? এই বাচ্চা মেয়েটি মূলত নিকজানের বড় ভাইয়ের মেয়ে, আর নিকজান এর বড় ভাই সেই উইনস্টন, ওই যে বাপ বেটা দুজন ছেলে আর কি, যারা সমুদ্রের ঘূর্ণিঝড় থেকে 3 জন জেলেকে বাঁচিয়েছিল। তো কিন্তু নিকজান নিজেকে জেলে বলতে লজ্জা পায়, কারণ সে একজন মডেল হতে চায়। এজন্য নিকজান ও তার বড় ভাই উইনস্টনের সম্পর্ক একটু নড়বড়ে। এরপরে নিকজান তার বাবাকে তার প্রেমিকার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য রাজি করায়। দৃশ্য পরিবর্তন হয়ে নিকজান এবং তার পরিবারকে তার গার্লফ্রেন্ডের বাসায় দেখা যায়, যেখানে তার গার্লফ্রেন্ডের বাবার সাথে নিকজানের পরিবারের কথা হচ্ছিল তাদের বিয়ের ব্যাপারে। প্রেমিকার বাবা তাদের বিষয়ে জানার পরে তাদেরকে সাফ জানিয়ে দেন এমন জেলে পরিবারের কাছে তার মেয়েকে তিনি বিয়ে দেবেন না। তারপরে নিকজানের পরিবার সেখান থেকে মন খারাপ করে চলে আসে এবং ছোট্ট মেয়েটি একটি জিলাপি নিয়েছিল খাওয়ার জন্য, সেটিও সে সেখানে রেখে দিয়ে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অনুপের সাথে সাজির ফোনে কথা হচ্ছিল। তখন সাজি অনুপকে বলছিল যে একটু বাসায় গিয়ে দেখতো কার্পেন্টাররা ঠিক মতো কাজ করছে নাকি। আর অনুপ তখন বলছিল আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আসলে এখানে অনুপ ও সাজি একই এলাকার ছিল এবং অনেকটা এরকম ছিল যে গ্রামের কম বেশি সকলকেই টুকিটাকি কাজে অনুপ সাহায্য করে। যাই হোক, এরপরে আমরা বুঝতে পারি যে অনুপ এটা বুঝে গেছে যে মঞ্জু নামের যে মেয়েটি তাদের এলাকায় এসেছে সেই মেয়েটি আসলে দিল্লির ওই মেয়েটি, তাকে দেখতে এসেছে। আসলে মঞ্জু অনুপকে আগে থেকেই চিনত, কিন্তু সে তার নিজের পরিচয় অনুপকে দেয়নি, কারণ সে অনুপকে পরীক্ষা করে দেখছিল। তখন অনুপ ও সব কিছু বুঝে গেছে, তাই অনুপ ও আনু দুজনের সাথে লাইন মারছিল। অনুপ বিভিন্ন কাজে মানুষকে টুকিটাকি সাহায্য সহযোগিতাও করছিল। এরপরে মঞ্জু অনুপকে জিজ্ঞেস করে যে কেন আর্মির চাকরি সে ছেড়ে দিয়েছে। তখন অনুপ তাকে উত্তরে বলে যে আমি আসলে মুভি দেখে আর্মি হওয়ার শখ জেগেছিল আমার মনে। তারপর যখন আর্মিতে যোগ দিয়েছি তখন আসলে বুঝতে পেরেছি যে মুভির আর্মি এবং রিয়েল লাইফের আর্মির মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমার দ্বারা আসলে এ কাজ
সম্ভব নয়, তাই আমি এই চাকরি ছেড়ে দিয়েছি। যাই হোক, তারপরে তাদের মধ্যে এরকম আরও অনেক দুষ্টু মিষ্টি কথাবার্তা চলতে থাকে। এর মধ্যেই দেখানো হয় কেরালার ড্যামের 3টি গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়, আর বাকি দুটি নির্দিষ্ট সময় আবার খোলা হবে। আর তখনই আমরা দেখতে পাই ড্যামটি খুলে দেওয়ার পরে যখন পানি প্রবাহিত হচ্ছিল তখন পানির গতি অনেক বেশি ছিল। এরপরে রমেশ তার মার সাথে ফোনে কথা বলছিল। তার মা তাকে জিজ্ঞেস করছিল, তোর ওয়াইফের সাথে তোর কি হয়েছে? যতবারই তাকে বাসায় আসতে বলি ততবারই সে কোনো না কোনো বাহানা করে বাসায় আর আসে না। কি হয়েছে আমাকে খুলে বল। তখন রমেশ তার মাকে ডিভোর্সের ব্যাপারে কোনো কিছুই বলে না, উল্টো তার মাকে সে ব্যস্ত আছে বলে ফোন রেখে দেয়। এরপরে রমেশের মা তার বউকে ফোন দিয়ে বলে, কিরে বেটি কি হয়েছে? তখন রমেশের বউ তার মাকে ডিভোর্সের বিষয়টি খুলে বলতে যাবে, তখনই নেটওয়ার্কের সমস্যা দিতে থাকে। বৃষ্টির কারণে নেটওয়ার্কের সমস্যা করছিল, যার কারণে রমেশের মা ধীরে ধীরে নেটওয়ার্ক পাওয়ার জন্য বাইরে আসতে যাচ্ছিল। আর ঠিক তখনই সিঁড়িতে তার পা পিছলে সে পড়ে যায়। এরপরে সিন পরিবর্তন হয়ে চলে আসে সেতুপাথির দিকে। সেতুপাথির সেট তাকে ডেকে বলে, কিছু না, 2-3 কার্টুন মাল যেটা তুমি এক জায়গায় রেখে আসবে, সেখানে আমার লোকেরা আছে, তারা এটি রিসিভ করবে। এরপরে সেতুপাথি তার মার কাছে গিয়ে কিছু টাকা দেয়, আর এও বলে, আমি 2-3 দিনের জন্য একটু বাহিরে যাচ্ছি, আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, আমি তোমাদেরকে ফোন দিব। এরপরে সিন চেঞ্জ হয়ে চলে আসে নতুন আরেকটি ক্যারেক্টার, যার নাম কোশি। মূলত তার কাজটি হলো বিভিন্ন দেশ থেকে আসা ফরেনারদের বিভিন্ন জায়গায় ঘুরে দেখানো। মূলত সে এই কাজটি একটি এজেন্সির মাধ্যমে করে থাকে। এরপরেই সেই 2জন ফরেনার কোশির কাছে চলে আসে, আর এরা দুজন ছিল হাজব্যান্ড ওয়াইফ। আর ফরেনার হাজব্যান্ড ছিল একজন ব্লগার, যে কিনা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রেগুলার ভিডিও করত। এরপরে তারা বেরিয়ে পড়ে তাদের যাত্রায়, কিন্তু বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর সেই ফরেনার লোকটি কোশিকে বলছিল, আজকে আমাদের প্ল্যান কি, আমরা আজকে কোথায় কোথায় যাব। কোশি তখন তাদেরকে কিছু সুন্দর প্লেসের নাম বলে, যেগুলো আমরা একটা একটা করে ভিজিট করব। তারা তো কথা শুনে ভীষণ এক্সাইটেড এবং ব্লগিং করা শুরু করে দিয়েছিল। তবে এই দিকে বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে পানি জমতে শুরু করছিল। আর অন্যদিকে আমরা দেখতে পারি গ্রামের মানুষরা খুব আনন্দ করছিল। অনুপও বাজার থেকে পাইপ কিনে এনে সেটি দিয়ে একটি ভেলা বানিয়ে ফেলেছিল, যেটি দিয়ে তারা মাছ ধরছিল। তারা আসলে বুঝতেই পারছিল না যে এই পানি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আসলে তাদের জন্য কি অপেক্ষা করছে। এর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজও বন্ধ করা দেওয়া হয়, কারণ অনেক জায়গায় পানি জমে গেছে, এই জন্য ছাত্ররা স্কুলে আসতে পারবে না। অন্যদিকে কোশি তার ওই 2 ফরেনার বন্ধুকে নিয়ে তাদের প্রথম প্লেসটি ভিজিট করার জন্য চলে এসেছে, কিন্তু এখানে এসে দেখতে পায় অনেক মানুষের ভিড় জমা হয়ে আছে। সেখানে তারা প্রোটেস্ট করছিল। সমুদ্রে ঘূর্ণিঝড় হওয়ার কারণে তারা এই প্রোটেস্টই করছিল। এরপরে কোশি তার ফরেনার বন্ধুদেরকে বুঝিয়ে বলে। এরপরে তার ফরেনার বন্ধু তাকে বলে, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে চলো আমরা অন্য কোনো প্লেসে যাই। এরপরে সিন শিফট হয়ে রমেশের দিকে যায়। রমেশ কেরালাতে চলে এসেছে, কারণ তার মা পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল, যার কারণে তার মা হসপিটালে ভর্তি ছিল। আর তার মাকে হসপিটালে ভর্তি করেছিল রমেশের ওয়াইফ আনু। এদিকে উইনস্টনরা তাদের ঘরের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য, কারণ সমুদ্রের অবস্থা খুবই খারাপ এবং লাগাতার 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এছাড়া তাদের বাসাটাও ছিল সমুদ্রের পাশে। কিন্তু নিক্সান বলছিল যে আমি আশ্রয়কেন্দ্রে যাব না, আমি কোচি যাচ্ছি। তখন উইনস্টন বলে, কেন আশ্রয়কেন্দ্রে গেলে কি তোর গার্লফ্রেন্ডের পরিবারের কাছে তোর মান ইজ্জত চলে যাবে? ব্যাস, এই কথা শুনেই 2 ভাইয়ের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। আর ঠিক তখনই নিক্সানের বাবা নিক্সানকে কষিয়ে একটি চড় মেরে দেয়, কারণ নিক্সানের বাবা আগে থেকেই নিক্সানের উপর রেগেছিল, কারণ তারা যে জেলে এটা নিক্সান পরিচয় দিতে লজ্জা পায় এবং তাদের কোনো কাজই নিক্সান তাদেরকে কোনো রকম কোনো হেল্প বা সহযোগিতা করে না। আর নিক্সান তখন সেখান থেকে রেগেমেগে চলে যায়। এরপরে দেখা যায় কোশি এবং সেই ফরেনারদেরকে যারা তাদের কাছে নেক্সট লোকেশনে যাচ্ছিল তারা খুবই আনন্দ করছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে সেখানে কোনো মানুষই নেই, কারণ বন্যার জন্য সব অনুষ্ঠান ক্যান্সেল হয়ে গেছে।
এদিকে টিভিতে দেখানো হচ্ছিল বৃষ্টি এবং তুফানের প্রকোপ নাকি প্রচণ্ড বেড়ে গেছে, যে কোনো সময় ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। এর জন্য সরকারি গেস্ট হাউসে একটি মিটিং ডাকা হয়েছে যে কিভাবে কি করা যায়। তারা সবাই মিলে মিটিং করছিল আর বলছিল যে কেরালাতে টোটাল 79টা ড্যাম রয়েছে, যেগুলো বৃষ্টির কারণে ফুল হয়ে আছে। আর সবাই এটাও একটু একটু আন্দাজ করতে পারছিল যে কেরালাতে যে কোনো সময় ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। এসব শুনে সিএম বলছিল আমাদেরকে খুবই সাবধানতার সঙ্গে এই বিষয়টি হ্যান্ডেল করতে হবে, আর জনগণেরা যদি আগে থেকে এই বিষয়গুলো জেনে যায় তাহলে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাই আমাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করে সিক্রেটলি এই কাজগুলো করতে হবে। এরপরে আমরা দেখতে পাই কেরালার ইনফরমেশন সেন্টারের সিনিয়র অফিসাররা চলে এসেছে। তারা এসে বলছিল যে কয়েক ঘন্টার মধ্যে কেরালার অবস্থা ভয়াবহ খারাপ হতে যাচ্ছে। বড় ধরনের একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং সাথে অনেক বৃষ্টি হবে। তাই আমাদের সকলকে খুবই সতর্ক থাকতে হবে এবং মুহূর্তের খবর মুহূর্তেই আপডেট দিতে হবে। আর এও বলছিল আমাদের কেউ একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে, যেখানে কেরালার মুহূর্তের খবর মুহূর্তেই সবাই দিচ্ছিল। সো এটা আমাদের অনেক কাজে আসবে। আর যেটুকু বুঝতে পেরেছি পরিস্থিতি অনেক ভয়াবহ। আর আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র প্যাকেট করা, এই যেমন খাবার, পানি, কাপড় চোপড় এবং ঔষধপত্র। এগুলি যে সমস্ত এলাকায় বন্যা হচ্ছে সেসব এলাকায় দ্রুত এগুলো পৌঁছে দিতে হবে। কিন্তু এত জিনিসপত্র আমরা এই অল্প কয়েকজন মিলে দ্রুত সময় প্যাকেট করতে পারবো না, তাই আমাদের অনেক লোকের প্রয়োজন রয়েছে। তখন সাজি বলে যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় আমরা অ্যাড রয়েছি, সেখানে আমরা এই বিষয়ে একটি মেসেজ দেই এই বিষয়ে সাহায্য করার জন্য। এরপর সাজিদের কথা মতো গ্রুপে মেসেজ করা হয়, আর সেই গ্রুপে যতজন অ্যাড হয়েছিল তাদের সবার কাছে এই মেসেজটি চলে যায়। এই মেসেজটি দেখে সবাই তাদেরকে সাহায্য করার জন্যই ইনফরমেশন সেন্টারের সামনে চলে আসে। আর তখন সিনিয়র অফিসারেরা এত মানুষ দেখে তারা একটু অবাক হয়ে গিয়েছিল। তারা আসলে কল্পনাই করতে পারছিল না যে এত মানুষ সাহায্য করার জন্য চলে আসবে। এদিকে বন্যার প্রকোপ বেড়েই চলেছে, বৃষ্টিও থামার নাম নিচ্ছে না। সব জায়গায় পানি উঠে গেছে এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ও ব্রিজ ভেঙে গেছে বন্যার কারণে। মানুষ যেন ধীরে ধীরে বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করে দিয়েছে। এদিকে রমেশের ওয়াইফ নিউজ চ্যানেলে দেখতে পায় চেন্নাইয়ের রেল লাইন পাহাড় ধ্বংসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে যে ট্রেনে করে রমেশ কেরালাতে আসছিল। তো এই নিউজ দেখে রমেশের ওয়াইফ একটু ভয় পেয়ে যায় আর সাথে সাথে রমেশকে ফোনে ট্রাই করতে থাকে, কিন্তু রমেশের নাম্বার বারবার বন্ধ পাচ্ছিল। এদিকে সেতুপাথীকে দেখা যায় যে তার ট্রাকে করে বর্ণার্থীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অনুপ এবং তার বন্ধু অ্যালেক্স মিলে তাদের প্রতিবেশীকে সাহায্য করছিল। এদিকে আবার কোশি ফরেনারদের নিয়ে বিপদে পড়ে গিয়েছে, কারণ এই বন্যার মধ্যে তাদেরকে নিয়ে কোথাও যেতে পারছে না। তাই তারা থাকার জন্য একটি বাসা খুঁজছিল। অনুপের বিষয়টি বুঝতে পেরে ফরেনারদেরকে তার ভেলায় করে তাদেরকে নিয়ে অনুপ তার বাসায় চলে আসে। ফরেনাররা আসলে এই বিষয়গুলো খুবই এনজয় করছিল। যাই হোক, এরপরে সিন শিফট হয়। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু দেখা যায় রমেশদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তবে কেরালাতে যাওয়ার জন্য মাঝ রাস্তা থেকে কোনো গাড়ি পাচ্ছিল না। ট্রেনের মধ্যে যে বন্ধুর সাথে তার পরিচয় হয়েছিল তারা দুজন মিলে অনেকক্ষণ ধরে গাড়ি থামানোর চেষ্টা করছিল, লিফট নিয়ে গন্তব্যস্থলে পৌঁছাবে। এদিকে অনুপ দেখছে আস্তে আস্তে তাদের এলাকার অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কারণ একটু আগে যতটুকু পানি দেখে গিয়েছিল এখন সে দেখে পানি তার ডাবল হয়ে গিয়েছে। এলাকার মানুষেরাও সবাই ধীরে ধীরে তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করেছে। তখনই অনুপের একজন পরিচিত প্রতিবেশী মহিলা সাথে একটি ছোট বাচ্চাও ছিল, আর মহিলাটি ছিল প্রেগনেন্ট। তারা আসলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বোটের অপেক্ষা করছিল। তখন অনুপ বলে, তোমরা আমার বোটে উঠে পড়ো, আমি তোমাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছি। একথা বলে অনুপ তার বোটে তাদেরকে উঠিয়ে আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে দেখতে পারি রমেশ ও তার বন্ধু প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, বাট কোনো গাড়িতে লিফট পায়নি। তাই রমেশ এর বন্ধু একটু বুদ্ধি খাটিয়ে একটি ট্রাকের সামনে সে দাঁড়িয়ে পড়ে। আর তখন আমরা দেখতে পাই এই ট্রাকটি আর কারণ না, সেটি ছিল সেতুপাথীর। রমেশের বন্ধু সেতুপাথীকে লিফট দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু সে কিছুতেই তাদেরকে নেওয়ার জন্য রাজি হচ্ছিল না। তারপরে এক পর্যায়ে তাদেরকে লিফট দেওয়ার জন্য রাজি হয় এবং রমেশ ও তার বন্ধুকে নিয়ে চলতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাজি এসব নিয়ে খুব চিন্তিত, আর সে তার সিনিয়র অফিসারকে বলে, স্যার, এই পরিস্থিতির মধ্যে আমার মনে হয় না দ্বিতীয় বারটি খোলা উচিত হবে। কিন্তু তার স্যার বলে, এটি আমাদের বিষয় না, এই সিদ্ধান্ত নেবে ডিস্ট্রিক্ট কমিশনার।
একথা শুনে সাজি বলে, তাহলে আমরা জনগণকে সাবধান করতে পারি যাতে তারা নিরাপদ স্থানে চলে যেতে পারে। আর এদিকে ঠিক তখনই ড্যামের দ্বিতীয় বাঁধটি খুলে দেওয়ার জন্য অর্ডার দেওয়া হয়, কিন্তু তারা আসলে বুঝতেই পারছিল না যে বাহিরের কি পরিস্থিতি। আর ঠিক তখনই ড্যামের দ্বিতীয় বাঁধটি খুলে দেওয়া হয়। আর যখন এটি বুঝতে পারে যে বাহিরের অবস্থা ভীষণ ভয়াবহ, তখন এই ড্যামের বাঁধটি যখন আবার বন্ধ করতে চায়, তখন এই ড্যামের বাঁধের গেটের মধ্যে একটি গাছ এসে আটকা পড়ে যায়, যার কারণে এই ড্যামের বাঁধটি আর বন্ধ করতে পারে না। এতে করে পানি আরো ভয়াবহভাবে গ্রামের দিকে ঢুকতে থাকে। আর পানির এত প্রেসারের কারণে মানুষের বাড়িঘর ভেঙে পড়ছিল, মানুষ হাহাকার এবং আর্তনাদ করছিল। টিভিতে এসব দৃশ্য দেখে সবার চোখ দিয়েই পানি পড়ছিল। অন্যদিকে সিএমরা বসে আলোচনা করছিল কিভাবে মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়, কিন্তু এত অল্প সময়ে এত বোট ও প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করা সম্ভব নয়, যার মাধ্যমে সবাইকে একসাথে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায়। তারা যে নেভি ও আর্মিদের সাহায্য নেবে সেটিও সম্ভব হচ্ছে না, কারণ তাদের আস্তে আস্তে সকাল হয়ে যাবে। আর তাদের আশায় সকাল পর্যন্ত অপেক্ষা করলে আজ রাতের মধ্যেই পুরো কেরালা কবরস্থানে পরিণত হয়ে যাবে। টিভিতে মানুষের হাহাকার, আর্তনাদ ও ক্ষয়ক্ষতির দৃশ্য দেখাচ্ছিল, যেগুলো দেখে তারা আরো বেশি চিন্তিত হয়ে পড়ছিল। দৃশ্য পরিবর্তন হয় উইনস্টন ও তার বাবার উপরে। তারা জেলে সম্প্রদায়ের সকলকে ডেকে বলে, আমরা আমাদের বোটগুলো নিয়ে মানুষকে সাহায্য করব। কিন্তু এ বিষয়ে প্রথমেই কেউ রাজি হয় না। পরে উইনস্টন সবাইকে ভালোভাবে বুঝালে একে একে সবাই রাজি হতে থাকে। এরপরে জেলেদের যার যা কিছু আছে, কারো বোট, কারো নৌকা, কারোর ভেলা, সেগুলো নিয়ে সবাই সাহায্য করছিল এবং মানুষদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিল। আর এ দৃশ্য দেখে সবাই তাদের খুব প্রশংসা করে এবং তাদেরকে খুব বাহবা দিতে থাকে। এমনকি নিক্সনের প্রেমিকার বাবা, যে কিনা একদিন জেলে বলে তাদেরকে অপমান করছিল, আজ তিনিও নিক্সনের বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছিল। এর পরের দৃশ্যে সেতুপাথী রামেশ ও তার বন্ধুকে নিয়ে অনেকখানি চলে এসেছে, আর রামেশের বন্ধু সেখানেই নেমে যাবে। রামেশ তার মাকে ফোন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার ফোনে চার্জ না থাকার কারণে ফোনটা বন্ধ ছিল। এরপরে সে সেতুপাথীর ফোন দিয়ে তার বউকে ফোন দেয় এবং বউ মা দুজনের সাথেই কথা বলে। তাদেরকে এও জানায় যে সে ভালো আছে এবং সুস্থ আছে, তাদেরকে চিন্তা না করতে। আর এ কথাগুলো সেতুপাথীও শুনছিল, শুনে তার মায়ের কথা মনে পড়ছিল। এরপরে অনুপ আশ্রয়কেন্দ্রে যেয়ে মানুষের এরকম করুণ দৃশ্য দেখে তার মনটা খুব খারাপ হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই, গাড়ি এসেছে ঠিকই, কিন্তু সেখানে সেই কাকুকে গাড়িতে না নিয়ে তার প্রতিবেশীরা সেই গাড়ি করে আশ্রয়কেন্দ্রে চলে আসে, কারণ কাকুর বাসাটা ছিল একটু উপরের দিকে, আর সেদিকে মূলত পানি যাওয়ার কথা না। আর তার প্রতিবেশী তাকে এও বলে, তুমি চিন্তা করো না, আমরা যেই তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিব। একথা বলে তারা সেখান থেকে চলে আসে। এরপরে সেতুপাথী ও রামেশ গাড়ি থামিয়ে হোটেলে যায় খাওয়ার জন্য, কিন্তু সেখানে টিভিতে তারা মানুষের এরকম করুণ পরিস্থিতি ও আর্তনাদ দেখে তাদের গলা দিয়ে আর খাবার নামে না। আর সেতুপাথীরও এগুলো দেখে খুব খারাপ লাগছিল। এরপরে সে তার ট্রাকে থাকা যে 3টি বক্সে বোম রাখা ছিল সেগুলো সে নদীতে ফেলে দেয়। এরপরে সেতুপাথী ও রামেশ আবার যাত্রা শুরু করে। অন্যদিকে আশ্রয় কেন্দ্রে এই প্রেগনেন্ট মহিলাটির প্রচন্ড ব্যথা ওঠে, এখনই তাকে হসপিটালে নেওয়া প্রয়োজন। অনুপ এ বিষয়ে সাজির সাথে কথা বলে। সাজি একটি হেলিকপ্টারের ব্যবস্থা করে, তো হেলিকপ্টারটি লোকেশন বরাবর আসে, কিন্তু ল্যান্ড করতে পারছিল না। একে তো ছিল অন্ধকার, তার মধ্যে জায়গাও ছিল অনেক কম, তারা সেখান থেকে চলে যেতেই নিচ্ছিল। ঠিক তখনই অনুপ তাদেরকে বারবার ইশারা করছিল। এটি দেখে হেলিকপ্টারে থাকা লোকগুলো বুঝতে পেরেছিল যে কিছু বলতে চাচ্ছে। অনুপের কাছে একটি ওয়াকি টকি পাঠানো হয়, আর সেটি দিয়ে অনুপ তাদেরকে বলে, আমি একজন এক্স আর্মি, আমার এ বিষয়ে অভিজ্ঞতা আছে, আপনারা কিছু একটা নিচে পাঠান, আমি সেটি দিয়ে তাকে সাহায্য করতে পারবো। তখন উদ্ধারকর্মীরা হেলিকপ্টার থেকে একটি ক্যারি ব্যাগ পাঠায়, যেটি দিয়ে প্রেগনেন্ট মহিলাটিকে আস্তে করে হেলিকপ্টারে উঠিয়ে নেওয়া হয়। এরপরে বাচ্চা মেয়েটিকেও অনুপ নিজে কোলে নিয়ে হেলিকপ্টারে উঠিয়ে দেয়। আর এ দৃশ্য দেখে উদ্ধারকর্মীরা অনুপকে স্যালুট দেয় এবং সবাই তার খুব প্রশংসা করতে থাকে, আর এটি অনুপেরও খুব ভালো লাগে। এরপরে দেখতে পাই সেতুপাথী রামেশকে তার জায়গা মতো পৌঁছে দিয়েছে, কিন্তু রামেশ চলে যাচ্ছিল, ঠিক তখনই সেতুপাথী রামেশকে বলে, তুমি ব্যাগটা ফেলে গিয়েছো। তখন রমেশ বলে, এটি তোমার মেয়ের জন্য। আর একথা শুনে আমরা সেতুপাথীর মুখে প্রথমবারের মতো হাসি দেখতে পাই। সেতুপাথীর তখন তার মা এবং মেয়ের কথা মনে পড়ে এবং তাদেরকে ফোন দেয়। ফোন দিয়ে মা এবং মেয়ের সাথে কথা বলে, আর সেখানে তার মেয়ে তাকে বলছিল তাড়াতাড়ি বাসায় চলে আসতে। আর একথা শুনে সেতুপাথীর খুশিতে মনটা ভরে গিয়েছিল।
এর পরের দৃশ্যে দেখানো হয় অভি নামক ছেলেটি যে স্পেশাল চাইল্ড ছিল তার মা তাকে খাইয়ে দিচ্ছিল। আর ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। তার মা তার বাবাকে বাইরে ডাকতে যায়, আর ঠিক তখনই তার বাবার উপরে একটি গাছ পড়তে থাকে। অল্পের জন্য তার বাবা বেঁচে যায়। এটি দেখে অভির মা একটু ঘাবড়ে যায়। তারা দুজন গাছটিকে কেটে সরাতে যায়, আর ঠিক তখনই অভি বিছানা থেকে পড়ে যায়। তখন তারা অভিকে কোলে নিয়ে বের হতে যায়। ঠিক তখনই গাছটির জন্য তাদের মেন গেট বন্ধ হয়ে যায়। এরপরে তারা অভিকে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হতে যায়, আর তখন তারা দেখতে পায় পিছন দিক দিয়ে প্রচুর জোরে পানির স্রোত বইছে। এটি দেখে তারা প্রচণ্ড ঘাবড়ে যায়। এরপরে অভির বাবা কাটারি দিয়ে গেট কাটতে গিয়ে তার নিজের আঙ্গুলি কেটে ফেলে। এদিকে ঘরের ভিতরে প্রচণ্ড পানি ঢুকতে শুরু করেছে। তারা ঘরের দরজা জানালা সব কিছু লাগিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও ঘরের ভিতরে আস্তে আস্তে পানি ঢুকছে। এটি দেখে তারা একটু ভয় পেতে থাকে। এইদিকে নিকজান ও তার বাবার কাছে এসে একটি ছেলে বলছিল তার বান্ধবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আগামীকাল তার একটি পরীক্ষায় ইন্টারভিউ রয়েছে, হয়তো তার সার্টিফিকেট আনতে সে আবার বাসায় গিয়েছে। একথা শুনে নিকজান মেয়েটিকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। এরপরে কিছু দূর যেতেই সে মেয়েটিকে দেখতে পায়। নিকজান মেয়েটিকে বলে নৌকায় উঠে আসতে, কিন্তু মেয়েটি সার্টিফিকেট না নিয়ে আসবে না। পরে নিকজান মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলে, ঠিক আছে, আমি তোমার সার্টিফিকেট নিয়ে আসবো। এ বলে নিকজান তাদেরকে বসিয়ে রেখে একাই চলে যায় সার্টিফিকেট আনার জন্য। এরপরে সিন কাট হয়ে চলে যায় অনুপের দিকে। অনুপ ভাবছিল সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ঠিক তখনই অনুপের মনে হয় অভিদের কথা। অনুপ তার বউ মাঞ্জুকে অভিদের বিষয়ে জিজ্ঞেস করলে মাঞ্জু বলে অভিরা এখনো আসেনি, তাদের স্কুলে রিলিফ ক্যাম্পে যাওয়ার কথা। আর তখন অনুপ বলে না, সেখানে তারা নেই, সে মাত্রই সেখান থেকে এসেছে। এরপরে অনুপ ভেলা নিয়ে অভিদের বাসার দিকে যেতে থাকে। তখনই দেখানো হয় নেকজানকে সে সার্টিফিকেটগুলো আনতে যায়। সেই বোনের ঘরে যাওয়ার পরে আলমারিতে সার্টিফিকেটগুলো খুঁজে পেলেও যখনই সার্টিফিকেটগুলো নিতে যায় তখন সেখানে একটি বিষধর সাপের সাথে দেখা মিলে। নিকজান একটু ভয় পেয়ে গেলেও সে ওই সার্টিফিকেটগুলো উদ্ধার করে বোনটির মুখে হাসি ফোটায়। এরপরে দেখানো হয় নিকজান ও উইনস্টনের বাবাকে, যে কিনা আশ্রয়কেন্দ্রের ছাদের এক টুকরো টাইলস ভেঙে পড়ায় সেটা ঠিক করার জন্য দেয়াল বেয়ে উপরে উঠতে গেলে দেয়ালটি ভেঙে তার উপরে পড়ে। এখানে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই সেটা বোঝা যাচ্ছিল। এরপরে দেখানো হয় সাজিকে। সে নিউজ চ্যানেলে দেখছিল কেরালার অবস্থা খুবই ভয়াবহ, আর এটি দেখতে দেখতে তার সামনে এই জিনিসগুলো চলে আসে যে তার বাসা ঝড়ের কারণে একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে এবং তার বউ বাচ্চার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর এজন্য সাজি প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছে। এরপরে সিন চলে আসে নেকজান ও তার ভাইয়ের কাছে। তারা মন খারাপ করে বসেছিল। আসলে তাদের বাবা আর বেঁচে নেই। আসলে মানুষকে বাঁচাতে বাঁচাতে তার বাবা নিজেই চলে গিয়েছে। এটি দেখে সত্যিই খুব খারাপ লাগছিল। এরপরে সিন চলে আসে অভি ও তার মা বাবার দিকে। তাদের অবস্থাটাও একবার ভেবে দেখুন কোন পর্যায়ে তারা রয়েছে। জাস্ট কোনো মতে চেয়ার টেবিলের উপরে দাঁড়িয়ে ছাদের এই সিলিংটি ধরে তারা ঝুলে আছে। যে কোনো মুহূর্তে পানি আরও উপরে উঠে যাবে। এরপরে অনুপ অভিদের বাসার কাছে চলে আসে, কিন্তু তাদের বাসার অবস্থা দেখে এবং এত শান্তশিষ্ট পরিবেশ দেখে সে চলে যেতেই নিচ্ছিল। ঠিক তখনই দেখানো হয় অভির গায়ে একটি টিকটিকি পড়ে, আর সেই টিকটিকিটি দেখে অভি অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে চিৎকার করে ওঠে। আর এদিকে অনুপ অভির কণ্ঠ শুনতে পেয়ে বুঝতে পারে যে অভিরা বাড়ির ভিতরে আটকা পড়ে আছে। সেজন্য সে তাদেরকে উদ্ধার করার জন্য পানিতে ঝাঁপ দেয়। অনেকভাবে অভিদের বাসার ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না। পরে সে অনেক চেষ্টা করে অনেক খোঁজাখুঁজি করে সেই দাউটি দেখতে পায়, যেটি দিয়ে অভির বাবা গাছটি কাটতে চেয়েছিল। সে ওই দাউটি নিয়ে অভিদের বাসার টিনের চাল ভেঙে দেখতে পায় অভির বাবা মা অভিকে কাঁধে নিয়ে ঝুলে আছে। তারপরে অনুপ তাদেরকে আস্তে আস্তে বের করে আনে। এদিকে অভি অনেক ভয় পাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলে। অভির বাবা মা অনেক ডাকাডাকির পরেও অভির জ্ঞান ফিরে না আসার কারণে এটি দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে। কিন্তু অনুপ বারবার অভির বুকে প্রেসার দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। তারপর অভিকে দেখে তার বাবা মা ও অনুপ অনেক বেশি আনন্দিত হয়। তাদেরকে নিয়ে যাওয়ার সময় ওই কাকুর বাসার সামনে দিয়ে যাওয়ার পথে কাকুকে দেখতে পায়।
কাকু বাসা থেকে বের হয়ে আস্তে আস্তে এগোচ্ছিল, কিন্তু কাকু বুঝতে পারছিল না যে পানি এতটা উপরে উঠে গিয়েছে। এদিকে অনুপ ও অভির বাবা বারবার কাকুকে সাবধান করা সত্ত্বেও কাকু শুনতে না পাওয়ার কারণে সে সামনে এগোতে গিয়ে পানিতে পড়ে যায়। কাকুকে পানিতে পড়ে যেতে দেখে অনুপ পানিতে লাফ দিয়ে কাকুকে যে কোনোভাবে পানির উপরে উঠায় এবং অভির বাবা কাকুকে টেনে ভেলায় উঠিয়ে নিয়ে আসে। আর এর পরের দিন সকালে সাজি তাদের এলাকার একটি আশ্রয়কেন্দ্রে তার মেয়ে ও বউকে খোঁজার জন্য যায় এবং সে তাদের খুঁজেও পায়। অনুপ তাদেরকে এখানে নিয়ে এসেছিল। তারপরে মুভিতে কেরালার বিভিন্ন জায়গার ধ্বংসস্তূপের ফুটেজ দেখানো হয়। বন্যা ও বৃষ্টি চলে গেলেও তাদের এই পরিস্থিতি থেকে উঠে আসতে বেশ কিছুটা সময় লাগবে। এরপরে রমেশ ও তার ওয়াইফ আনুকে দেখানো হয়। এরপরে দেখানো হয় সেই প্রেগন্যান্ট মহিলাকে, যাকে অনুপ হেলিকপ্টারে করে হসপিটালে পাঠিয়েছিল। তার একটি মিষ্টি বাচ্চা হয়েছে। অন্যদিকে কোশিকে তখনও ফরেনারদের নিয়ে দেখা যায়। সে এবার তাদেরকে নিজের বাসায় নিয়ে আপ্যায়ন করে এবং এয়ারপোর্টে তাদের পৌঁছে দিয়ে আসে। ফরেনাররা সেখান থেকে বিদায় নেয়। ওদিকে নেক্সান এখন তার নিজেকে জেলে বলতে লজ্জা পায় না। এরপরে সে অন্ধ কাকুকে একটি সমাধির সামনে বসে থাকতে দেখা যায় এবং সে ভাবছিল সেদিন রাতে আসলে কি ঘটেছিল। অনুপের কাঁধে ভর দিয়ে কাকু উপরে উঠে আসার সময় অনুপের পা দুটি পাথরের মাঝখানে আটকে যায়। তাই অনুপ পানির উপরে উঠে আসতে পারে না। সে পানির মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। যাই হোক, অনুপ মারা গেলেও সে তার কাজের মাধ্যমে সবার মধ্যে বেঁচে থাকবে। মুভিটি যতটা রিয়েলিস্টিক এটি আসলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়, তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে বোঝাতে। মুভিটি দেখে হয়তো অনেকের খারাপ লেগেছে। অনেকে ভাবছে যে এটি কি আসলেই সত্য ঘটনা নাকি। এটি কোনো গল্প নয়, এটি সত্য ঘটনা উপরে নির্মিত হয়েছে। তাহলে একবার ভেবে দেখুন, যারা সত্যি এই জিনিসগুলো ফেস করেছে তারা কিসের মধ্যে দিয়ে গিয়েছে। যাই হোক, এই মুভিটি যত না বেশি আনন্দের তার থেকেও বেশি কষ্টের ছিল।